সুনিতা তার স্বামী সুমন, শ্বশুরমশাই কৈলাসবাবু এবং শাশুড়ি মা কৌশানী দেবীর সঙ্গে এক গ্রামে বাস করে। বার্ধক্যজনিত কারণে কৈলাসবাবু কোন রকম কাজকর্ম করতে পারে না, তাই কেবলমাত্র সুমনকে একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়। আর সুমন একটা ছোট মুদিখানার দোকানে কাজ করে, সেখান থেকে সে খুব কম টাকা মাহিনা পায়, আর তা দিয়েই সুমন তাদের সংসার চালায়। এভাবেই তাদের জীবন কাটতে থাকে। একদিন, কি রে খোকা, তুই কি আমার কথাটা একবারে শুনবি না? শীতকাল তো চলে এলো, এবার আমরা কোথায় থেকে গরম গরম জামা কাপড় নিয়ে আসবো বলতো? তুই তো এখনো সেই মুদিখানা দোকানেই কাজ করছিস, আর তাছাড়া অনেক বছর ধরেই তো ওখানে কাজ করছিস। ওরা তো তোর মাহিনাটা এখনো পর্যন্ত বাড়ালো না। বাবা, তুমি বললেই তোরা মাহিনা বাড়িয়ে দেবে না, তাই না? ওদের যখন ইচ্ছে পড়ে তখন তো মাহিনা বাড়াবে। আর তাছাড়া আমি নিজে থেকে তোদেরকে কিছু বলতে পারি না। যদি বেশি কিছু বলি তাহলে বলবে কাজ করতে হবে না। হ্যাঁ রে, সবকিছুই তো বুঝতে পারছি, কিন্তু শীতকাল তো এসে গেল। এই ঠান্ডার মধ্যে আমাদের সোয়েটার কম্বল না থাকে তাহলে কি হবে বলতো? আর আমাদের কাছে তো টাকা পয়সা নেই বলেই তো শুধু আমরা সোয়েটার কম্বল কিনতে পারছি না, তাই না? ঠিক এমন সময় সেখানে সুনিতা এবং তার শাশুড়ি মা আসে। বাবা, আপনাকে আমি কতবার করে বলেছি আমিও একটা কিছু কাজ করি, তাহলে নিশ্চয়ই আমার টাকাতে আমি আপনাকে নতুন কম্বল, চাদর, সোয়েটার, টুপি ইত্যাদি কিনে দিতে পারতাম। তাহলে তো আর আপনাদের ঠান্ডা লাগতো না, তাই না? বৌমা, তুমি কিভাবে বাইরে গিয়ে কাজকর্ম করবে বলো তো? সুমন তো আছে, ও কাজ করে টাকা নিয়ে আসছে। আর তাছাড়া তুমি আমাদের বাড়ির বৌমা হয়ে বাইরে কাজ করতে গেলে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন নানান রকম কথা বলবে। কিন্তু মা, এভাবে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। তখন কি পাড়া প্রতিবেশী আমাদেরকে খাবার দিতে আসবে? ওরা শুধু অপমান করার জন্যই আমাদের বাড়িতে আসে। আর আপনি শুধু যে কেন ওদের কথাতে পাত্তা দেন কে জানি। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন শীতের মধ্যে হু হু করে বাতাস বইতে শুরু করে। ওরে বাবারে, কি ঠান্ডা! আমাদের বাড়িটাও তো এরকম অবস্থা। শীতকালে একটু ফাঁকা থাকলেই যেখান দিয়ে সেখান দিয়ে বাতাস ঢুকে আসে। আর যেহেতু আমাদের বাড়ির চারিদিকে ফাঁকা জমি, তাই আমাদের এত বেশি ঠান্ডা লাগছে। এতদিনে সুমন যদি একটা বাড়ি তৈরি করতে পারতো, তাহলে আর আমাদেরকে এভাবে দিন কাটাতে হতো না। এত ঠান্ডায় কি কষ্ট বলো তো বৌমা? আপনি একদম ঠিকই বলেছেন, এখানে অনেক ঠান্ডা। আর রাত্রিবেলা থালা বাসন মাজতে সবচেয়ে বেশি কষ্ট হয়। তারপর সকালে উঠে সবার জন্য রান্না বান্না করা, বাড়ির কাজ করা, সমস্ত কিছু খুবই কঠিন হয়ে পড়ে। কিন্তু তা সত্ত্বেও তো আমাকে সবকিছু এই ঠান্ডার মধ্যে করতে হয়। আসলে সুনিতা তার পরিবারের সঙ্গে যেই বাড়িটাতে থাকে, সেই বাড়িটা তাদের নিজস্ব বাড়ি ছিল না, তারা ভাড়া বাড়িতে থাকে। আসলে কৈলাসবাবু তার ছেলের পড়াশোনার জন্য তার নিজস্ব বাড়ি বিক্রি করে দেয়, কিন্তু সুমন একেবারেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিল না, যার ফলে কৈলাসবাবুর হাত থেকে বেকার বেকার তার বাড়ির সম্পত্তি চলে যায়। আর এখন বৃদ্ধ বয়সে কৈলাসবাবুকে ভাড়া বাড়িতে দিন কাটাতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই যে সুমন, তোমাকে বাড়ি বাড়িটা ছাড়তে হবে। আসলে আমি একটা ভালো ভাড়াটিয়া পেয়েছি, অনেক টাকা পয়সা হলে তারা আমাকে তোমাদের থেকে অনেক বেশি ভাড়া দিতে রাজি হয়েছে। তাই এখন থেকে তোমাদেরকে আমি আর এই বাড়িতে রাখতে পারবো না, বুঝেছো? সে কি, আমি তো আপনাকে মাসের প্রথম দিনেই ভাড়া দিয়ে দিয়েছি। আর তাছাড়া আমি মানছি আমাদের 2-3 দিন টাকা দিতে দেরি হয়, কিন্তু তার মানে তো এই নয় যে আমি আপনার টাকা মেরে দিই। সুমন, তুমি আমাকে ভাড়ি ভাড়া তো দিয়ে দাও ঠিকই, কিন্তু টাকা তো বেশি দিতে চাও না, তাই না? সেই একই ভাড়া তো ধরে রেখেছো। না না, এই বাড়ি তোমাদেরকে ভাড়া দিতে পারবো না। অত কম টাকা কি নিয়ে যায় বলো তো? আচ্ছা ঠিক আছে, এবার ব্যাগপত্র গুছিয়ে বাড়িটা ফাঁকা করে দাও, বেশি কথা বাড়াতে হবে না। এই বলে নরেন বাবু সেখান থেকে চলে যায়। কিন্তু এতে সুমনের কিছু করার থাকে না, তাই সুমন তার বৃদ্ধ মা বাবা এবং স্ত্রীকে নিয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করে। আর তারা তখনই দুপুর বেলাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সুমন তার বৃদ্ধ মা বাবাকে নিয়ে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারে না। ওরে বাবা সুমন, এখানে তো অনেক ঠান্ডা, এখানে আমরা কিভাবে থাকবো? আর আমার তো অনেক কাঁপুনি লাগছে রে। এই শীতের মধ্যে আমরা এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবো কি করে? ওরে বাবা, কি ঠান্ডা! বাবা, ওই দেখুন, ওই গাছের ভেতরটা কত বড় ফাঁকা দেখতে পাচ্ছেন। চলুন ওই গাছের গুড়ির মধ্যে ঢুকে বসা যাক, তাহলে আপনার আর বেশি ঠান্ডা লাগবে না। হ্যাঁ হ্যাঁ চলো, ওখানেই চলো। আমার হাত পা থরথর করে কাঁপছে, আমি তো হাঁটতেও পারছি না। হ্যাঁ রে খোকা, চল। বৌমা যেই গাছের কথা বলছে সেই গাছের মধ্যেই চল। বৌমা, আমাকে একটু ধরো, আমি আর হাঁটতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তার উপর আবার এই ঠান্ডা, বাবারে বাবা, একেবারে হাড় কাঁপিয়ে দিচ্ছে। শীতের দিনে আমাদেরকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিল ওই বাড়িওয়ালা। ওই বাড়িওয়ালার কখনো ভালো হবে না। মা, এখন ছেড়ে দিন এসব কথা। আমাদের কাছে এখন বেশি টাকা নেই যে আমরা অন্য কোনো ভাড়া বাড়ির ব্যবস্থা করতে পারবো। তাই কিছুদিন আমাদেরকে কষ্ট করে এই গাছের গুড়ির মধ্যেই থাকতে হবে। আর এই গাছের গুড়িটা অনেক বড়, এখানে থাকতে আমাদের সমস্যা হবে না। দেখুন গাছের গুড়ির মধ্যে কতটা জায়গা।
কিন্তু বৌমা, এই গাছের ঘরে আমরা কিভাবে দিন কাটাবো? এখানে অনেক বড় জায়গা আছে ঠিকই, কিন্তু এখানে তো রান্না বান্না করার মতো কোনো জায়গা নেই। আরে আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, এই জঙ্গলে দেখুন কত শুকনো কাঠ পাতা পড়ে আছে, সেগুলোই জ্বালানি হিসেবে ব্যবহার করে আমি উনুনে রান্না করে ফেলবো। এভাবেই সুনিতা তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে, আর সেই রাতটা তারা যেমন হোক করে সেই গাছের মধ্যে কাটিয়ে দেয়। কিন্তু আস্তে আস্তে সুনিতা সমস্ত কিছুর ব্যবস্থা করতে শুরু করে, কারণ সুনিতা মনে মনে ঠিক করে নেয় এখন তাদেরকে সেই গাছের ঘরের মধ্যেই থাকতে হবে। তাই সে ভালো মতো সমস্ত কিছু জোগাড় করতে থাকে। মা, দেখুন তো আজকে আমি আপনাদের জন্য কি রান্না করেছি, খেয়ে বলুন কেমন হয়েছে। আজকে আমি মাছের মাথা দিয়ে ফুলকপি রান্না করেছি। আপনার তো খুব পছন্দের, তাই না? আর শুধু আপনার কেন, সুমনও খেতে খুব ভালোবাসে। কিন্তু বৌমা, মাছ কেনার জন্য তো টাকা লাগে, তুমি সেই টাকা কোথা থেকে পেলে? বললাম না মা, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখানে জঙ্গলের ধারে একটা পুকুর আছে, আমি সেই পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম, সেখান থেকে একটা বড় মাছ ধরে নিয়ে চলে এসেছি। এসব কি বলছো তুমি? তুমি আবার মাছ ধরতেও শিখে গেছো? যাই হোক, এখন তো যা পাবো তাই খেতে হবে, কিছুই করার নেই আমাদের। এই বলে কৌশানী দেবী এবং তার পরিবারের সবাই খাওয়া দাওয়া করতে শুরু করে। এভাবেই দিনের পর দিন তারা সেই গাছের ঘরের মধ্যে দিন কাটাতে থাকে, আর সেখানে থাকতে থাকতে তারা পুরোপুরি ভাবে অভ্যস্ত হয়ে ওঠে। আর একদিন কৌশানী দেবী এবং সুনিতা দেখে যে তাদের মতো ঠিক পাশের একটা গাছের মধ্যেও একটা বড় ফাঁকা জায়গা আছে, আর সেখানেই একটা গরিব পরিবার এসে বাস করতে শুরু করে। আচ্ছা, আপনারা এই গাছের ঘরের মধ্যে এসে থাকছেন কেন? আপনাদেরও কি আমাদের মতো বাড়ি নেই? কি আর বলবো, আমার স্বামী তো মাতাল, তাই সব টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর আমরা যেই ভাড়া ঘরে থাকতাম, সেই বাড়ির মালিক আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এবার আমার 2 ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, তাই এই জঙ্গলে গাছের মধ্যে থাকতে চলে এলাম। যাক, আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। এখানে থাকতে আমার আর কোনো ভয় লাগবে না। সত্যিই তো, আপনি তো খুবই অসহায়। আপনার যখনই কোনো জিনিসের দরকার পড়বে আপনি আমাকে বলতে পারেন। আর হ্যাঁ, খাবারের কথা আমাকে বলতে একেবারে দ্বিধাবোধ করবেন না। আপনার যখন ইচ্ছা হবে আমাদের কাছে এসে খাবার খেয়ে যেতে পারেন। সুনিতার মুখে এমন কথা শুনে জবা এবং তার 2 ছেলে মেয়ে খুবই খুশি হয়। আসলে জবার পরিবার ছিল প্রচন্ড গরিব, আর সেদিন যখন সুমন বাড়িতে ফিরে আসে তখন সে সবাইকে খুশির খবর জানায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই খুশিতে আমরা কি আমাদের ওই পাশের প্রতিবেশীটাকে নিমন্ত্রণ করতে পারি? দেখো না, বেচারির কেউ নেই, শুধু 2 ছোট ছোট বাচ্চা আছে, তাই আমি ভাবছি যে কালকে ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো। সুনিতার কথা শুনে তার পরিবারের কেউ কোনো আপত্তি করে না, তাই পরের দিনই সুনিতা জবা এবং তার 2 ছেলে মেয়েকে নিমন্ত্রণ করে। এই জবা, বলছি তোমাকে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসতে হবে। আমি তোমাদেরকে কিন্তু অনেক স্পেশাল ভাবে নিমন্ত্রণ জানাচ্ছি। তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে দুপুরবেলা আমাদের গাছের ঘরে আসবে, কেমন? আর হ্যাঁ, শুধু দুপুরবেলা নয়, রাত্রিবেলার খাবারও কিন্তু আমরা একসঙ্গে খাবো, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ দিদি, তুমি ছিলে বলে আজকে এই জঙ্গলে গাছের ঘরের মধ্যে থেকেও এত ভালো ভালো খাবার খেতে পারছি। আর আমি তো ভাবতেই পারিনি এরকম গাছের ঘরে থেকেও আমি কোথাও নিমন্ত্রণ খেতে যেতে পারবো। অনেকদিন পর আমার 2 ছেলে মেয়েও ভালো ভালো কিছু খেতে পারবে, তা না হলে ওদের বাবা তো ওদেরকে 2 মুঠো খাবারও পেট ভরে খাওয়াতে পারতো না। হ্যাঁ হ্যাঁ, আমি সবই বুঝতে পেরেছি জবা, তাই জন্যই তুমি তোমাদেরকে স্পেশাল ভাবে নিমন্ত্রণ করছি। তুমি অবশ্যই আসবে কিন্তু। সুনিতার কথা শুনে জবা খুবই খুশি হয়, আর সেদিন সুনিতা তার স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে মুরগির মাংসও কিনে নিয়ে আসে। কিন্তু এমন সময় সুনিতার কাছে মাছ কেনার মতো টাকা থাকে না, তাই সুনিতা জঙ্গলের পুকুর থেকেই মাছ ধরে নেয়। আর এভাবে সুনিতা সবার জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করে, আর তার সাথে ছিল গাজরের হালুয়া। কাকিমা, তোমার হাতের এই গাজরের হালুয়াটা খুব টেস্টি। আমরা তো এরকম খাবার কখনো খাইনি। এই খাবারটা কি সুন্দর, আমাকে আর একটু দেবে গো? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না। কই দাও তোমার প্লেটটা, তোমাকে আর একটু হালুয়া দিচ্ছি। এভাবেই সুনিতা এবং তার পরিবার জবা ও তার পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করতে থাকে, আর সবাই মিলে সুনিতার হাতের খাবার খেয়ে অনেক অনেক প্রশংসা করে। বৌমা, আমরা যে কখন এরকম গাছের ঘরের মধ্যে থাকবো আমি তো এটা কখনোই ভাবিনি। আর তাছাড়া এরকম গাছের ঘরের মধ্যে থেকেও যে আমরা ভালো ভালো খাবার খেতে পারবো, এটা সত্যি অবাক কাণ্ড। আচ্ছা খোকা, কতদিন আর এখানে দিন কাটাতে হবে রে? এখানে বেশ আরামে আছি ঠিকই, কিন্তু সারা জীবন তো আমরা আর এই গাছের ঘরের মধ্যে থাকতে পারবো না, কারণ জঙ্গলের মধ্যে অনেক হিংস্র পশু আছে, তাই আমাদের তো যখন তখন বিপদ হতে পারে। ও মা, খাবার সময় ওইসব কথা একদমই বলো না। দেখো না, এই খাবারটা সত্যি অনেক ভালো লাগছে খেতে, তাই আমি কারোর কথা শুনতে চাই না। এখন শুধুমাত্র আমি খাবারই খেতে চাই।
সুমনের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। অনেকদিন পর পরিবারের সবাইকে হাসতে দেখছি, তা না হলে এই গাছের ঘরের মধ্যে থেকে কারোর মুখে কি হাসি ফোটে বলো? দিদি, তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো। এখানে আমরা অনেক কষ্ট করে থাকি, কিন্তু তোমাদেরকে পেয়ে আমি অনেক খুশি। আর অনেকদিন পর আমার দুই ছেলে মেয়ে এত খুশি হয়েছে, এত ভালো ভালো খাবার খেতে পারছে, এটা দেখে কিন্তু আমি আরো বেশি খুশি হয়েছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে নিমন্ত্রণ করে এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য। আরে, তোকে নিমন্ত্রণ করেছি আর ভালো ভালো খাবার খাওয়াবো না, এটা হতে পারে? এখানে আছি তাতে কি হয়েছে? একদিন না একদিন ঠিক আমরাও নিজস্ব বাড়িতে থাকবো। সুমন ফ্যাক্টরিতে কাজ পেয়ে গেছে, এবারও মাস মাহিনার টাকা কিছু কিছু করে জমিয়ে রেখে দেবে, আর সেই টাকা দিয়ে প্রথমে আমরা নিজেদের জন্য ভাড়া বাড়ি নেব, আর তারপর নিজেদের বাড়ি তৈরি করার জন্য টাকা জমাবো। এভাবে সুনিতা নিজস্ব বাড়ি তৈরি করার জন্য মনে মনে অনেক স্বপ্ন দেখতে শুরু করে। আর কিছুক্ষণ পর জবা এবং তার দুই ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায়। এভাবে সুনিতা সেই গাছের ঘরে থেকেও তার পরিবারকে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করে, যাতে তাদের কোনো রকম ভাবে কোনো অসুবিধা না হয়। আর প্রত্যেক দিনই সুনিতা ভালো ভালো খাবার রান্না করার ব্যবস্থা করে, আর সেই খাবার জবা এবং তার দুই ছেলে মেয়েকে নিমন্ত্রণ করে খাওয়ায়। আর 1 মাস পর সুমন যখন মাহিনার টাকা পায়, তখন সুনিতা সেই টাকা দিয়ে রেশনপত্র, সোয়েটার, চাদর ইত্যাদি কেনে, আর যার ফলে তার পরিবার প্রচন্ড পরিমাণে খুশি হয়। বৌমা, তুমি এই চাদরটা নিয়ে এসেছো, এটা কিন্তু খুব সুন্দর, আর এই চাদরটা গায়ে দিলে খুবই গরম লাগে। এখানে তো আমাদের কোনো অসুবিধা হয় না ঠিকই, কিন্তু এই গাছের ঘরের মধ্যে প্রচন্ড ঠান্ডা, তাই রাত্রিবেলা ঘুমাতে একটু অসুবিধা হয়। আমি এবার সারাদিন এই গরম চাদরটা গায়ে দিয়ে থাকবো। যাক, তাহলে অনেকদিনের ইচ্ছাটা পূরণ হলো, তাই তো? এবার শুধুমাত্র আমাদের কাছে বাড়িটা থাকলেই হয়ে যেত, তাহলে আমাদেরকে এই গাছের ঘরে দিন কাটাতে হতো না, আর মানুষজনকে গাছের ঘরে নিমন্ত্রণ করে খাওয়াতেও হতো না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে সুমন একটা সস্তায় ভাড়া বাড়ির ব্যবস্থা করে, আর সেই ভাড়া বাড়িতে 2টো ঘর থাকায় সুমন এবং সুনিতার পরিবার জবে এবং তার দুই ছেলে মেয়েকেও নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। আর এভাবেই তারা দুই পরিবার মিলেমিশে বসবাস করতে শুরু করে।